আজকের এই ভিডিওটা যারা গ্রুপ ডি পরীক্ষা দিতে যাবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ক্লাসের মাধ্যমে তোমাদের যে 5টা চ্যাপ্টার দেয়া আছে গ্রুপ ডি তে ম্যাথমেটিক্স এর উপরে, সেগুলো কিন্তু আমি টোটাল কিন্তু চ্যাপ্টারটা নিয়ে কিন্তু কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সলিউশন করাবো। তোমরা কিন্তু অবশ্যই দেখবে, কারণ এই যে অঙ্কগুলো আমি করাবো তোমরা যে যারা পরীক্ষা দিতে যাবে দেখবে কিছু প্রশ্ন হয়তো হুবহু কমন পেয়ে গেছো। বিশেষ করে যারা এই যে 5টা চ্যাপ্টার থেকে 10 নাম্বার আসবে, তো 10-এ 10 যদি পেতে চাও তোমাকে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে। চলো বেশি দেরি না করে শুরু করছি, প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি আছে একটু দেখে নিই আমরা। দেখো প্রথম প্রশ্ন একদম সহজ প্রশ্ন, যে প্রথম 9টি বিজোড় সংখ্যার গড় কত হবে। দেখো প্রশ্ন মনে রাখবে, খুব কঠিন করার প্রয়োজন নেই। দেখবে যারা গ্রুপ সি পরীক্ষা দিয়ে এসেছো, গ্রুপ ডি তেও দেখবে এরকম বেসিক প্রশ্ন আসবে এবং বেসিক গুলোই তোমাদের জানতে হবে। প্রথম 9টি বিজোড় সংখ্যার গড় দিয়েছে, কত ভালো। দেখো প্রশ্নটা উত্তরটা আমি করছি, মন দিয়ে দেখবে। দেখো ধরো যদি 1 থেকে স্টার্ট হয়, ঠিক আছে, মানে তোমাকে বলবে যে প্রথম 9টি, প্রথম 8টি, প্রথম 10টি, প্রথম 20টি, যাই বলুক না কেন, যদি বলে প্রথম থেকে কিন্তু বলে যেন সেটা যেন মাথায় খেয়াল থাকে। দেখো এই তোমাকে কয়েকটা ফর্মুলা তোমাদের আমি শিখিয়ে দিই আগে। এভারেজ বের করতে গেলে কি করতে হয় না, ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, এটা একটা কিন্তু ফর্মুলা মনে রাখতে হবে। যদি এটা তোমাকে প্রথম থেকে না বলে তখন কিন্তু এই ফর্মুলা তুমি ইউজ করতে পারো। বাট তোমাকে এটা কি বলেছে যে প্রথম থেকে প্রথম 9টি বিজোড় সংখ্যা, তাহলে একটু মনে রেখে দাও, ঠিক আছে, ফর্মুলাটা যে n সংখ্যক বিজোড় সংখ্যার n সংখ্যক বিজোড় সংখ্যার মানে প্রথম n সংখ্যক, প্রথম কিন্তু মনে রাখবে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় কত হয় না, গড়টা nই হয়ে যাবে। কি করে হবে আমি প্রমাণ দেখাবো। একই রকম ভাবে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় কত হবে, জোড় সংখ্যার গড় কত হবে, তো জোড় সংখ্যা বললে n+1 হয়ে যাবে। মনে রাখবে, কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। তাহলে এখানে তুমি যদি এইটি জানতে, প্রথমটি জানতে, তাহলে 9টি সংখ্যা বলেছে, 9টা বিজোড় সংখ্যার গড় 9 উত্তর হয়ে যাবে। এবারে স্যার আমি কখনো n এবং n+1 এর মধ্যে মাথা গুলিয়ে যাই যে এটা জোড় হবে না এটা বিজোড় হবে। মনে রাখার জন্য তোমার একটু বলে রাখি, জিনিসটাকে তৈরি করে নেবো। কিরকম তৈরি করবো, ধরো প্রথম সংখ্যা বিজোড় সংখ্যা কি 1, তারপরের বিজোড় সংখ্যা কত 3, দুটোকে যোগ করলাম, দুটো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে দাও, 4 2 মানে কত হয়ে গেল, গড় 2। দেখো প্রথম দুটো বিজোড় সংখ্যার গড় কত পেলাম, 2 পেয়েছি। প্রথম যদি 3টা বিজোড় সংখ্যার গড় করি, দেখো 1 + 3 + 5, সবগুলোকে যোগ করো, 3 দিয়ে তোমাকে তখন কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 5 3 8 1 9, 9/3, 9/3 মানে কত 3। তাহলে দেখো প্রথম যখন আমি দুটো বিজোড় সংখ্যা করলাম, তার গড় কত হলো, 2 হলো। প্রথম 3টা যখন বিজোড় সংখ্যা করলাম, তার গড় কত হলো না, 3 হলো। ঠিক একই রকম তুমি একই রকম ভাবে এই জোড় সংখ্যাকেও তুমি তৈরি করতে পারবে। দেখো প্রথম জোড় সংখ্যা কত 2, তারপরে কত ধরো 4, তুমি 2 দিয়ে ভাগ করো, 4 2 6, 6/2, 6/2 মানে কত 3 হয়ে গেল না। তাহলে প্রথম যে দুটা জোড় সংখ্যা তার গড় পেলাম কি না, n+1 হলো না, হলো নি বলো। ঠিক আছে, দুটা বলেছিলাম, তাহলে 2+1 মানে কত হয়ে গেল, 3 হলো। 3 দেখতে পেয়েছো। এইভাবে কিন্তু যদি ভুলেও যাও তোমরা কিন্তু এইভাবে তৈরি করে কিন্তু নিজেরা করে আসতে পারবে। তাহলে এখানে শুধু একটি জানলেই হয়ে যেত যে প্রথম 9টি বিজোড় সংখ্যার গড় কত হয়ে যাবে না, 9 উত্তর হয়ে যাবে। ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন আমরা যাই। পরের প্রশ্ন কি আছে দেখে নিই। নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। দেখো খুব ভালো প্রশ্ন, মন দিয়ে শুনবে। এটা বলছে 5টি সংখ্যার গড় দেওয়া আছে কত 20, প্রতিটি সংখ্যার সঙ্গে যদি 2 যোগ করলে নতুন গড়টা কত হবে। খুব ভালো প্রশ্ন, এবং পরীক্ষায় যারা গ্রুপ ডি দিতে যাবে দেখবে প্রশ্ন কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু থাকবে। দেখো যদি 5টা বলেছে সংখ্যার গড় দেওয়া আছে কি 20, প্রতিটা সংখ্যার সঙ্গে 2 যোগ করা হলো, তাহলে নিউ যে এভারেজ, নতুন যে এভারেজ, ঠিক আছে, নতুন এভারেজ কি হবে না, 20 গড় আছে, প্রত্যেকটার সঙ্গে 2 যোগ করে মানে তোমাকে নতুন এভারেজ 2 যোগ করে দিতে হবে। তাহলে কি হয়ে যাবে না 22 হয়ে গেল উত্তর। কত সহজ বলো তো।
যদি তোমাকে এখানে প্রশ্ন থাকতো, এরকম প্রশ্ন থাকবে, কিরকম প্রশ্ন, যে 5টি সংখ্যার গড় 20, প্রতিটির সঙ্গে যদি 2 গুণ করা হয়, প্রতিটি সংখ্যার সঙ্গে ওই জায়গায় যোগের জায়গায় তোমাকে যদি গুণ থাকে, ঠিক আছে, বা যদি ভাগ থাকে বা যদি বিয়োগ থাকে, যেটা থাকবে সেটা করে আসবে এই গড়ের সঙ্গে। তাহলে নিউ এভারেজ, ঠিক আছে, নিউ এভারেজ যদি তোমাকে এখানে গুণ বলতো তাহলে কি হতো না 20 গুণিত 2। যদি তোমাকে এখানে বলতো বিয়োগ তাহলে 20 বিযুক্ত বিয়োগ করে দিতে হতো। যদি তোমাকে ভাগ বলতো 20 ভাগ 2, যেটা বলবে প্রতিটি সংখ্যার সঙ্গে সেটি তোমরা করে আসবে। বোঝা গেল ফান্ডাটা? খুব সহজ অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসতেই পারে। তাহলে আমি একটা যোগ দিয়ে দেখিয়ে দিলাম, যোগেরটা আমার 22 উত্তর হয়ে গেল। যেমন থাকবে সেভাবে করে আসবে। দেখো তোমার এখানে আমি একটা অঙ্ক তোমাকে শেখাতে আসিনি, ওই রিলেটেড যা যা প্রশ্ন আছে সবই কিন্তু তোমাকে আমি দেখাচ্ছি, যাতে তুমি এক্সাম হলে করে আসতে পারো। নেক্সট পরের প্রশ্ন কি আছে দেখে নি। দেখো পরের প্রশ্নটি আছে যে 10টি সংখ্যার গড় দেওয়া আছে 15, পরে দেখা গেল একটি সংখ্যা 12 এর বদলে ভুল করে 22 লেখা হয়ে গেছে। আচ্ছা বলতো কি 12 বদলে 22 লেখা হয়ে গেছে, মানে তুমি কত এক্সট্রা লিখেছো? তুমি 10 এক্সট্রা লিখেছো, ঠিক আছে। মানে তোমার যে এভারেজটা আছে, এভারেজটা কত আছে না 15 আছে। তাহলে নতুন যে এভারেজ সেটা অবভিয়াসলি কমবে, ঠিক আছে, নতুন যে এভারেজ সেটা কি হবে কমবে। মানে অ্যাকচুয়াল যেটা মানে সঠিক যে গড়, ঠিক আছে, সঠিক গড় মানে অ্যাকচুয়াল গড়, এটাকে নিউ বলার দরকার নেই, অ্যাকচুয়াল যে গড়, অ্যাকচুয়াল এভারেজটা কত হবে না, দেখো গড় হচ্ছে 15 অলরেডি আছে, তাহলে 15 থেকে গড়টা কমবে। কেন কমবে? কারণ 12 পরিবর্তে আমরা 22 লিখে দিয়েছি, মানে আমরা বেশি লিখেছি। তাহলে আমি এখানে ডাইরেক্ট আমি বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে সুবিধা হবে। তাহলে 10 বেশি লেখা হয়েছে, এবারে 10 বেশি লিখেছি, তাহলে এভারেজটা যতগুলা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ হয়ে যাবে, যেটা বেশি লেখা হয়েছে। তাহলে 10 দিয়ে ভাগ হবে এখানে তোমার, তাহলে কত হবে এভারেজ, নতুন এভারেজ কত হবে 15 মাইনাস 1 মানে 14 হয়ে যাবে। তাহলে নতুন এভারেজ বা সঠিক যে এভারেজ, যেটাকে 12 বদলে 22 লেখা হয়ে গেছে, সেখানে কিন্তু তোমাকে গড়টা 15 হয়েছিল, বাট অ্যাকচুয়াল যে গড়টা সেটা কিন্তু 14 হবে। বোঝা গেল? এইখানেই বহু ছেলে এরকম করবে, 10 কে 15 দিয়ে গুণ করে মোট বের করবে, মোট বের করে সেখান থেকে তো অনেক কিছু করবে, সেগুলো আমি কিন্তু নয়, একদম সহজ প্রসেসে যেভাবে করতে হয় এক্সাম হলে আমি সেটাই কিন্তু শেখালাম এক লাইনে। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। নেক্সট প্রশ্ন খুব ভালো প্রশ্ন, বলছে সোমবার থেকে বুধবারের গড় তাপমাত্রা কত? 37 ডিগ্রি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় তাপমাত্রা কত ডিগ্রি না 34 ডিগ্রি সেন্টিগ্রেড। বলছে সোমবারের তাপমাত্রা 40 ডিগ্রি হলে বৃহস্পতিবারের তাপমাত্রা কত হবে? খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসতেই পারে, দেখে নাও, মন দিয়ে শোনো। তাহলে এখানে আমার মানডে, ঠিক আছে, টুইসডে, ওয়েডনেসডে, তার গড় দেয়া আছে কত? তার গড় দেয়া আছে ধরো 37, আমি সেটাকে লিখলাম 37 লিখবো না, আমি লিখবো মোট লিখবো। তাহলে 37 গুণিত কত 3, এটা আমার মোট, আমি কোন করবো না এখন। আচ্ছা একই রকম দেখো কি বলেছে যে নেক্সট মঙ্গলবার থেকে মানে টুইসডে থেকে, ঠিক আছে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ঠিক আছে, থার্সডে, এদের যে আবার তিনটা, এটার এভারেজ কত বলেছে 34, তাহলে 34 গুণিত 3 মোট করলে। এবার এখান থেকে একটা জিনিস ভালো করে বুঝো, এই যে টুইসডে আর এই যে ওয়েডনেসডে, টুইসডে ওয়েডনেসডে, এখানে দেখো টুইসডে ওয়েডনেসডে দুবার কিন্তু রিপিট হয়েছে। তো এই অঙ্কগুলো কি করতে হয়, তোমাকে দেখতে হবে এইখানে যেটা গড় আছে, এইখানে যে গড় আছে কোনটা বেশি আসবে না, বেশি সংখ্যা বেশি আসবে, কিন্তু এটা 37 গুণিত 3টা কিন্তু বেশি আসবে। তাহলে ফান্ডাটা হচ্ছে এটা বিয়োগ এটা করতে হয়, মানে এই টোটালটা বিয়োগ নিচেরটা। তাহলে কি হবে দেখবে মানডে টুইসডে কেটে যাবে, কেটে যায় কি পড়ে থাকবে, শুধু পড়ে থাকবে যে মানডে মাইনাস তোমার থার্সডে সমান কত হলো। দেখো যখন তুমি বিয়োগ চিহ্ন এখানে দেবে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, এটাও বিয়োগ চিহ্ন হয়ে যাবে, বিয়োগ গুলো সব কি হবে, একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে, এলিমিনেট হয়ে যাবে, মানে মাঝের যে দুটো আছে না ওই দুটো তোমার বাদ চলে যাবে। তাহলে পড়ে থাকবে মানডে মাইনাস থার্সডে সমান কি হবে না 37 গুণ 3 বিয়োগ
34 গুণ 3, তো আমি গুণ করলাম না, এখান থেকে আমি কি করব 3 কমন নিয়ে নেবো, তাহলে কি পড়ে থাকবে 37 মাইনাস 34, ঠিক আছে, সমান কত হলো 3 গুণ, এখানে দেখো 3 আসছে, তাহলে 3 3 কত হয়ে গেল 9। এবারে একটার মান দেওয়া আছে, দেখো খুব ভালো করে দেখো এখানে যে সোমবারের তাপমাত্রা কত ডিগ্রি দেওয়া আছে 40 ডিগ্রি, তাহলে আমি এই সোমবারের জায়গায় 40 ডিগ্রি বসিয়ে দিলাম, মাইনাস থার্সডে সমান 9 ওখানে আছে। এবার থার্সডেটাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে 40 এদিকে 9 চলে আসবে, সমান কত হয়ে গেল থার্সডে হয়ে গেল, মানে কত হলো উত্তর 31 হয়ে গেল না। তাহলে থার্সডের যে তাপমাত্রা সেটাই কিন্তু আমাদের চেয়েছিল যে বৃহস্পতিবারের তাপমাত্রা কত হবে, তাহলে বৃহস্পতিবারের তাপমাত্রা কিন্তু হয়ে গেল 31 ডিগ্রি। এবারে এক্সাম হলে এত বড় কি সলিউশন করতে যাবে না, এটা বোঝানোর জন্য তোমাদের আমি বললাম। তোমাকে জাস্ট যেটি করবে তুমি এক্সাম হলে যখন বৃহস্পতিবারের তাপমাত্রা চাইবে, তখন যেটি একটি জিনিস করবে, তোমাকে এটা মনে রাখতে হবে যে এই কেসটা এটা জিনিসটা হয় এখানে। তাহলে এক্সাম হলে আমি কি করব না, দেখো যদিও তোমাদের হিউজ সময় আছে আমি জানি, গ্রুপ ডিতে প্রচুর সময়, বাট যারা বিসিএস দেবে বা অন্য কোনো এক্সাম দেবে তারা কি করবে, তারা জাস্ট যেটি করবে সেটি হচ্ছে মানডে মাইনাস থার্সডে সমান, ঠিক আছে, মানে ডাইরেক্ট এটাকে বিয়োগ করে দিবে, 3 গুণ 3 কত হয়ে যাবে 9, এক লাইন। এবারে জাস্ট মান পুট করে দিবে এখানে, এর মান 40 ডিগ্রি মাইনাস থার্সডে, তাহলে টি এর মান কত হয়ে গেল, টি এর মান হয়ে গেল 31, ঠিক আছে, এই এক লাইন। এক্সাম হলে এই এক লাইন করলেই বাস হয়ে যায়। ক্লিয়ার? চলো নেক্সট পরের টাইমে দেখে নি কি আছে। বলছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত, তাহলে এখান থেকে দুটি জিনিস তোমাকে জানতে হবে, এক হচ্ছে মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো তোমাকে জানতে হবে। তাহলে আমরা প্রথম যেহেতু বলেছে প্রথম 5টা, তাহলে 2 আমরা জানি মৌলিক সংখ্যা, 2 3 5 7 এবং কি আছে 11 আছে, কটা সংখ্যা 5টি মৌলিক সংখ্যা লিখে দিলাম, 5টাকে 5 দিয়ে ভাগ করব, গড় এভারেজ বের করতে দিলেই সংখ্যাগুলো লিখে দিলাম 5টা ডিভাইডেড বাই 5, তাহলে 3 2 5 5 10 আর এদিকে 8 8 18, মানে কত হয়ে গেল 28, 28 বাই 5, 28 কে তুমি 5 দিয়ে ভাগ করলে তোমার 5 5 এ 25 দশমিক 30 5 6 এ 30, মানে 5.6 উত্তর হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? এইগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা এভারেজের। আমি আবার যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই বলবে, তাহলে আমি এখান থেকে কিন্তু আরো কিছু প্রশ্ন আনবো কিন্তু। আচ্ছা এবারে দেখে যাও পার্সেন্টেজে, পার্সেন্টেজে 120 এর 15% কত হবে? গ্রুপ ডি তে এই ধরনের কোশ্চেনই পড়বে, আরে তোমাকে গ্রুপ ডি তে দেখবে একদম পাতি পাতি প্রশ্ন আসবে, যারা মিলিয়ে নেবে তোমরা, খুব কঠিন প্রশ্ন দেবে না। তাহলে 120 এর কত পার্সেন্ট? 15%, তাহলে 15 বাই 100, এই শূন্য কেটে গেল, 5 3 এ 15, 5 2 গুণে 10, 2 6 এ 12, তাহলে 3 6 কত হয়ে গেল 18, উত্তর হয়ে গেল। এক লাইনের অঙ্ক, খুব সহজ অঙ্ক, এবং দেখবে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা পাবে। আমি পারলে কঠিন অঙ্ক রাখতে পারতাম বাট রাখিনি, ঠিক আছে। আমি দেখলাম যে গ্রুপ সি তে এত প্রশ্ন সহজ এসেছে, গ্রুপ ডি তে তো আরো সহজ প্রশ্ন আসবে। আচ্ছা দেখো এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ভিবিআই মোস্ট ইম্পর্টেন্ট। বলছে চিনির দাম 20% বাড়লে ব্যবহার কত শতাংশ কমালে খরচ একই থাকবে? তাই 20%, ঠিক আছে, প্লাস আছে 20%, মানে কত 1 এর 5, ঠিক আছে, প্লাস মানে বেড়েছে, 5 টাকা ছিল হয়ে গেছে 6 টাকা, 5 টাকা ছিল হয়েছে ক টাকা 6 টাকা। এখন এবার তোমরা বলো 5 টাকা থেকে 6 টাকা ক টাকা বেড়েছে? না 1 টাকা বেড়েছে, 1 টাকা বেড়েছে। এবারে দেখো ব্যাপারটা হচ্ছে তোমাকে বলছে কত কমাতে হবে, তাহলে 1 টাকা কমাতে হবে, 1 টাকা কমাতে হবে ব্যবহার, ঠিক আছে। এবারে ডিভাইডেড বাই 6 ইন্টু 100, বাস এটি করলেই হয়ে যাবে। তখন কে দেখো 1 এর 6 কে যখনই 100 দিয়ে গুণ করবে 16 পূর্ণ 2 এর 3 হয়ে যাবে, 16 পূর্ণ 2 এর 3 শতাংশ, অথবা দেখো এখানে 16 পূর্ণ 2 এর 3 পার্সেন্টেজে দেওয়া নেই, তোমাকে এটা দেওয়া আছে, তাহলে 16.67 শতাংশ যেমন দেওয়া আছে সেটা করবে, তাহলে উত্তর অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। খুব ভালো প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে দেখবে। আচ্ছা বলছি একটি সংখ্যার 40% 80 হলে সংখ্যাটির, তবে সংখ্যাটির 10% কত হবে? এখানে এক্স টেক্স ধরে করার প্রয়োজন নেই, একদম সহজ প্রসেস আমি দেখাচ্ছি। 40% এর মান দেওয়া আছে কত 80, ঠিক আছে, বলছে যে 10% এর মান কত হবে, 10% এর মানটা কত হবে? তাহলে 10% মানে কি অ্যাকচুয়াল কি হয়েছে 4 দিয়ে ভাগ হয়েছে, তাহলে এই দিকেও তুমি কি করবে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করলে দেখো কত হয়ে যাচ্ছে 20 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে। কত সহজ প্রসেসে, একদম বেসিক প্রসেসে আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। চলো
নেক্সট পরেরটা আমরা দেখে নিই কি আছে। নেক্সট প্রশ্ন বলছে এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন, তার আয় 20% বাড়লে খরচ 10% বাড়লে তার সঞ্চয় কত শতাংশ বাড়বে? খুব ভালো প্রশ্ন। তাহলে একটা ব্যক্তি তার আয়ের 75% সে খরচ করেন, তাহলে 75%, 75% মানে আমরা কি বলতে পারি 3/4। মানে অ্যাকচুয়াল কোন ব্যক্তি তার যদি ইনকাম যদি 4 টাকা হয়, সে এক্সপেন্ডিচার কত করে না 3 টাকা করে। 3 টাকা নয়, আমি এটাকে 30 ধরে নিচ্ছি, আমার অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমি এটাকে 40 করে দিলাম, এটাকে 30 করে দিলাম, ঠিক আছে। তাহলে সে সেভিং কত করবে? ঠিক আছে, সেভিং তাহলে 10 টাকা করবে, বুঝে গেল? মন দিয়ে শোনো, তাহলে আমি এটাকে 75% টাকা আমি 3/4 বের করে নিলাম। এটা কি? এটা তার ইনকাম ছিল, এটা তার ইনকাম। এটা কি? এটা সে এক্সপেন্ডিচার, এটা সে খরচ করতো। তাহলে সেভ ক টাকা করবে? আমি এটাকে দেখি 40 ধরে নিই, তাহলে 30 টাকা যদি সে খরচ করে 10 টাকা সে সেভ করছে। এখন কি বলছে দেখো প্রশ্নটা, তারপরে কি বলছে, বলছে তার আয় যদি 20% বাড়লে, মানে তার আয়টা 20% বেড়ে গেছে। এবারে ভাবো এই আয়টা তার 40 টাকা ছিল, 40 টাকা এখন 20% বেড়ে গেছে আয়টা। তাহলে 20% যদি বাড়ে, 40 টাকার 20% মানে 40 টাকা যদি 20%, তাহলে 8 টাকা হচ্ছে। তাহলে 8 টাকা মানে কি? তাহলে এখন বর্তমানে তার ইনকাম ক টাকা হচ্ছে? 48 টাকা। আর কি হয়েছে না, খরচ তার 10% বেড়ে গেছে। 10% খরচ যদি বাড়ে, তুমি দেখো এই 30-এর যদি 10% করতে চাও, তাহলে 10/100 মানে 3 টাকা হচ্ছে না? ঠিক আছে, 3 টাকা মানে কি বর্তমানে তার এক্সপেন্ডিচার হচ্ছে 33 টাকা। তাহলে সে সেভ ক টাকা করছে? এখন বর্তমানে সে সেভ ক টাকা করছে দেখো, তাহলে এটাকে জাস্ট বিয়োগ করে দাও, বিয়োগ করে দিয়ে দেখো 15 টাকা সে কিন্তু বর্তমানে সেভ করছে। জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দিলাম, ঠিক আছে। তাহলে 15 টাকা সে এখন তার সেভিং। এবারে প্রশ্নটা বলছে কি যে তার সঞ্চয় কত শতাংশ বেড়েছে। আগে বলতো কি ক টাকা বেড়েছে সঞ্চয়? 5 টাকা বেড়েছে। আগে ক টাকা ছিল? 10 টাকা ছিল। তাহলে ইনটু 100, ঠিক আছে, কাটাকাটি করো, 5 দুগুণে 10, 2 50-এ 100, মানে তার যে সেভিংটা, তার সঞ্চয়টা কত বেড়েছে না 50% বেড়েছে। তাহলে কত সহজ, আমি আরেকবার একটু বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। বলছে এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন, তাহলে 75%-এর মান আমি বের করে নিলাম 3/4। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইনকাম, এটা কি এক্সপেন্ডিচার। এবারে আমি সুবিধার অঙ্কের সুবিধার জন্য এটাকে 30 ধরলাম, এটাকে 40 ধরলাম, এই সেভিংটাকে তাহলে আমার বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 10 হয়ে যাচ্ছে। এবারে ইনকামটা বলেছে তার 20% বেড়ে গেছে তার আয়, তাহলে এর যদি 20% বাড়াও, মানে 40-এর যদি 20%, তাহলে 20/100। এগুলো মুখে মুখে করতে হবে, ঠিক আছে, নাহলে তোমরা অঙ্কের স্পিড বাড়বে না। তাহলে 4 দুগুণে 8, তাহলে 8 টাকা বেড়ে কত হলো? 48 টাকা। তার মানে এখানে 20% ইনক্রিজ হয়েছিল, এখানেও কি হয়েছিল না এক্সপেন্ডিচারটাও তার 10% ইনক্রিজ হয়েছে। তাহলে আমি এর 10% বাড়ালাম, বেরিয়ে দেখলাম যে আগে ছিল 30 টাকা, 10% বেড়ে 3 টাকা হচ্ছে, তাহলে 33 টাকা বর্তমানে সে তোমার কি করছে? এক্সপেন্ডিচার বা খরচ করছেন। তাহলে এখন তার সেভ ক টাকা হচ্ছে? সেভ এখন 15 টাকা, এটা থেকে বিয়োগ করে দিবে, 48 থেকে 30 বিয়োগ করলে 15। তাহলে ক টাকা বেড়েছে? 5 টাকা বেড়েছে। 10 টাকার উপরে 100 টাকার উপরে কত বেড়েছে? হয়ে গেল অঙ্ক। নেক্সট পরের অঙ্কটা দেখি কি আছে। বলছে একটি নির্বাচনে জয়ী প্রার্থী 60% ভোট পেয়ে 400 ভোটে জয়লাভ করেছে, মোট ভোটারের সংখ্যা কত? দেখো তাহলে আমি ধরলাম যে টোটাল ভোটার সমান 100%। ধরো সবাই ভোট দিয়েছে, এখানে কিন্তু এমন বলা নেই যে এত পার্সেন্ট ভোট দেয়নি বা এত পার্সেন্ট ভোট দিয়েছে, এরকম কিন্তু কিছু বলা নেই। তাহলে আমার সবাই ভোট দিয়েছে। যে জয়ী হয়েছে সে 60% পেয়েছে, যে হেরে গেছে তাহলে কত পার্সেন্ট পেয়েছে? সে 40% পেয়েছে। এখন মার্জিন কত? এদের মার্জিন কত? ভোটের মার্জিন কত? 20%, ঠিক আছে, 20% মার্জিন। আর এই 20% মার্জিনটা যে জয়ী হয়েছে সে বেশি পেয়েছে। সে কত ভোটে জয়লাভ করেছে না 400 ভোটে। তাহলে এই 20%-এর মানটা কিন্তু দেওয়া আছে, 20%-এর মান কত? 400। আর চাই কি না টোটাল ভোটারের সংখ্যা, মানে 100%-এর মান তোমার প্রয়োজন। তাহলে 100%-এর মান কত হবে? আমি কি করব? ইন্টু 5, 5 20-তে 100 হয়, এদিকেও আমি গুণিত 5, তাহলে 5 4-এ 20, তাহলে পাশে দুটো শূন্য, মানে টোটাল ভোটারের সংখ্যা কত হয়ে গেল না 2000 হয়ে গেল মোট ভোটার। একদম সহজ, মানে ইজিয়েস্ট ওয়েতে কিন্তু আমি তোমাদের করাচ্ছি, এবং তোমরা
কতটা এখন পর্যন্ত যতগুলো 10টা অঙ্ক হলো সবাই বুঝতে পেরেছো না পারোনি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো আরো করাবো। একটু ধৈর্য নিয়ে নার্ভকে কন্ট্রোল করে রাখো, চাকরি তখনই তুমি পাবে। ঠিক আছে, আচ্ছা পরের যে অঙ্কটি আছে খুব সহজ অঙ্ক। তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 1:2:3। বলছে তাদের গসাগু দেওয়া আছে কত, 12। আগে বলতো দেখি, 1 2 3, এদের গসাগু মানে 1 ইউনিট, 1 ইউনিট হচ্ছে না? এটা ইউনিট কনসেপ্টে করলে খুব সহজ হবে। তাহলে 1 ইউনিটের মান দেওয়া আছে কত, 12। দিয়ে বলছে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে সব থেকে বড় সংখ্যা দেখতে পাচ্ছি এখানে কত, 3 ইউনিট যেটা আছে সেটাই সব থেকে বড়। তাহলে 3 ইউনিটের মানটা চেয়েছে। তাহলে কত হবে, 12 গুণিত 3। একদম সহজ, 3 12 36। এই যে পাতি অঙ্ক, আর গ্রুপ ডিতে এই পাতি অঙ্কই আসবে। পাতিগুলো না করে যদি কেউ কঠিন করে যাও ফেঁসে আসবে, একদম স্পষ্ট কথা। ঠিক আছে, এক দুটো হয়তো কঠিন দিলেও দিতে পারে, বাট ম্যাক্সিমামটাই কিন্তু সহজ দেবে। আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বা 8 12 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকবে। তাহলে প্রথমে ভাগশেষ যখন 2 থাকবে প্রত্যেকটা থেকে তুমি 2 মাইনাস করে দাও। ঠিক আছে, প্রত্যেকটা থেকে 2 মাইনাস করে দাও। তাহলে দেখো কত হচ্ছে, 46 হয়ে যাচ্ছে, এখানে 48 হয়ে যাচ্ছে, এটাই 44 হচ্ছে, আর এটাই হচ্ছে তোমার 50। এবারে তোমাকে কি করতে হবে, দেখতে হবে যে এই সংখ্যাগুলো দ্বারা কোনটাকে ভাগ করা যাচ্ছে। যেহেতু ছোট সংখ্যা আছে তাই ওটাকে আমরা আর ভাঙবো না, একদম ডাইরেক্ট দেখে নেবো যে সবগুলো সংখ্যা দ্বারা কোনটাকে ডিভিজিবল হচ্ছে। দেখো 46কে তুমি 8 দিয়ে ভাগ করতে পারবে না, কেটে বাদ দিয়ে দাও। 48কে দেখো 8 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও ভাগ যাবে, 16 দিয়েও ভাগ যাবে, তাহলে এটাই উত্তর হবে। বাকিগুলো দেখো কোনোটাকে কিন্তু ভাগ যাচ্ছে না, সবগুলো দিয়ে হয়ে গেল ইজিলি। ঠিক আছে, এইরকমই করতে হবে, এরকমই সহজ প্রশ্নই কিন্তু পাবে। নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। আচ্ছা, এর তোমাকে কি চেয়েছে, লসাগু দিয়েছে। দেখো কোশ্চেনটা মনে হচ্ছে দেখে অনেকটা সহজ, বাট এই কোশ্চেনটাই কিন্তু অনেকে করতে পারবে না। তো কি করবে এখানে, ঠিক আছে, আমি 3/10 করে দিলাম সংখ্যাটাকে, পরেরটাকে করলাম কত, 6/10, তারপরটাকে করলাম কত, 9/10। এবারে এলসিএম এর নিয়ম কি বলতো, এলসিএম যদি তোমাকে এরকম ফ্র্যাকশনের দেই তাহলে উপরের যে সংখ্যাগুলি আছে তাদের এলসিএম করতে হয়, মানে উপরের সংখ্যাগুলোর কি করতে হয়, এলসিএম করতে হয়, আর নিচের যে সংখ্যাগুলি আছে তাদের কি করতে হয়, এইচসিএফ করতে হয়। তাহলে 10 10 10 সবই তো 10 আছে, সবগুলো 10-এর এইচসিএফ করলে 10ই হবে। আর উপরে যেগুলো এলসিএম, দেখো সব থেকে বড় সংখ্যা 9, 9 ডবল করো 18, 18 দিয়ে দেখো সবগুলোকে ভাগ যাবে, তাহলে 18 হয়ে গেল উপরে লসাগু। এবার লসাগু যারা বলবে স্যার এভাবে জানি না আমরা, তারা এরকম লিখে লিখে করবে। ঠিক আছে, এরকম লিখে লিখে লসাগু করবে, দেখবে 18 আসবে। তাহলে কত হবে, 1.8 হয়ে গেল উত্তর। কত সহজ প্রশ্ন বলতো। ঠিক আছে, কত সহজ প্রশ্ন, এগুলোই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 60, গসাগু 5, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যা কত হবে। এই ধরনের অঙ্ক কিন্তু এসেছে। তো মনে রাখবে লসাগু গুণিত গসাগু একটি সংখ্যা এবং অপর সংখ্যা গুণফল। ঠিক আছে, তাহলে লসাগু গসাগু এর গুণফল সমান, দুটি সংখ্যার গুণফল সমান হয়, এটা মনে রেখে রাখতে হবে। তাহলে তোমাকে একটি সংখ্যা চেয়েছে বা অন্য সংখ্যাটি চেয়েছে, ঠিক আছে, একটি সংখ্যার মান দিয়েছে অন্য সংখ্যা, তাহলে কি করতে হবে না, লসাগু এবং গসাগুকে গুণ করো, আর যে একটি সংখ্যা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করে দাও, বাস হয়ে গেল উত্তর, আর কিছু নয়। তাহলে 5 3 15, 3 20 60, তাহলে উত্তর কত হয়ে যাবে, 20 হয়ে যাবে উত্তর। বোঝা গেল, 20 হয়ে গেল উত্তর, একদম সহজ প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। আচ্ছা, বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হবে। আচ্ছা, পরস্পর মৌলিক সংখ্যার লসাগুও পড়ে, পরস্পর মৌলিক সংখ্যার গসাগুও পড়ে। যদি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু বলে, গসাগু হলে কি হবে না 1 হবে। ঠিক আছে, গসাগু কি হবে, 1 হবে। এবং দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হবে না, সংখ্যা দুটির সমষ্টি নয়, সংখ্যা দুটির গুণফল, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে লসাগু যদি বললে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হবে না, দুটি সংখ্যার গুণফল হয়ে যাবে। এবং যদি বলা হয় যে পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু গসাগু যদি বলে, গসাগু কিন্তু 1 উত্তর হয়ে যাবে। ক্লিয়ার, চলো পরের প্রশ্ন দেখি কি আছে। আচ্ছা, বলছে এই অনুপাতটি সরল আকারে সাজাতে বলেছে। খুব সহজ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন দেখবে গ্রুপ সি তে কিন্তু এসেছিল। তাহলে a:b, ঠিক আছে, 1/2 এবং 1/3, তো এদের লসাগু কত হচ্ছে, 6 হচ্ছে। নিচের যে হরের লসাগু 6 হচ্ছে, 6 দিয়ে গুণ করে দাও, 3 2 6, 2 3 6, তাহলে 3 3
3:2। দেখো দুটো অপশনই কিন্তু দেওয়া আছে 2:3, 3:2। একটু সাবধানে করে আসবে কিন্তু, তাহলে এটা কি হয়ে যাবে 3:2 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলছে এর চতুর্থ সমানুপাতি কত। দেখো তোমরা নিশ্চয়ই ওই সমানুপাতি করেছো অনেকে। এখানে দেখো ধরো 12 আছে, 16 আছে, সমানুপাত চিহ্ন, 18 ইস্টু কত আছে না এক্স আমি ধরে নিলাম। এবারে এক্স ধরেও কেউ মানটা বের করতে পারো, অথবা তোমরা সবাই জানো এটা হচ্ছে চতুর্থ পদ বলা হয়, তাহলে ফোর্থ, ঠিক আছে, ফোর্থ পদ সমান আমরা কি পড়েছি না চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম। দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম, এটি জানলেই কিন্তু হয়ে যাবে। এবারে 6 দিয়ে কাটো, 6 দুগুণে 6 3 18, 6 দুগুণে 12, 2 8 16, তাহলে 3 আসতে কত হয়ে গেল 24, 24 হয়ে যাবে সঠিক উত্তর। 3 8 24, এই হচ্ছে একদম সহজ। নেক্সট পরের প্রশ্ন দেখে নিই কি আছে। বলছে একটি ব্যাগে 1 টাকা আছে এবং 50 পয়সার মুদ্রার অনুপাত দেয়া আছে। তাহলে একটি ব্যাগে কি দেয়া আছে 1 টাকা, ঠিক আছে, 1 টাকা এবং 50 পয়সা, অনুপাত দেয়া আছে কত না মুদ্রা মানে কয়েনের যে অনুপাত দেয়া আছে সেটা কত 3:4 কয়েন। মন দিয়ে শুনবে। তাহলে আমাকে যেটি বের করতে হবে বলেছে কি দেখো যে মোট টাকা, তাহলে মূল্য এখানে কিন্তু দেয়া আছে, টাকা ক টাকা আছে না 25 টাকা, তাহলে আমাকে মূল্যের অনুপাত কিন্তু বের করে নিতে হবে মূল্য। এবারে তুমি ভাবো 1 টাকার যদি 3টা কয়েন থাকে ক টাকা আছে 3 টাকা আছে না। আচ্ছা তারপর একটা 50 পয়সার কটা কয়েন আছে না 4টা কয়েন আছে, তাহলে 50 পয়সার দেখবে 4টা যদি কয়েন হয় তাহলে ক টাকা হচ্ছে এটা না এটা 2 টাকা হয়ে যাচ্ছে। মানে আমি 3 এবং 2 যোগ করলে কত 5 ইউনিট, এই 5 ইউনিটের মানটা দেয়া আছে কত না 25, ঠিক আছে 5 ইউনিটের মান কত দেয়া আছে 25 দেয়া আছে। দিয়ে বলছে যে 50 পয়সার মুদ্রা কটি আছে, তাহলে মুদ্রা আবার কিন্তু এখানে মূল্যতে এই 2 বের করবে না কিন্তু, মুদ্রা মানে কি 4, তাহলে তোমাকে 4 ইউনিটের মানটা বের করতে হবে। তাহলে কত 25/5 গুণ 4, কাটাকাটি করলে 5 হবে, তাহলে 5 4 কত হয়ে গেল 20 উত্তর হয়ে গেল। কত সহজ প্রশ্ন বলো তো, কত সহজ প্রশ্ন, একদম ভাবনা চিন্তা বেশি করতে যাবে না, একদম সিম্পল ওয়েতে কিন্তু করে আসবে। এবং আশা রাখছি তোমরা যারা অঙ্ক বিশেষ করে 10-এ 10 কিন্তু সবকে পেতে হবে, তবেই কিন্তু তুমি চাকরিটা পাবে গ্রুপ ডিতে। ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কি আছে। আচ্ছা এটার মিশ্র অনুপাত চেয়েছে, তাহলে কম্পাউন্ড রেশিও চেয়েছে, খুব ভালো প্রশ্ন। কম্পাউন্ড রেশিও বের করতে গেলে কি করতে হয় না যে পূর্ব পদগুলি আছে সেগুলাকে গুণ করতে হয়, আর উত্তর পদের গুণ করতে হয় আলাদা করে, আর মাঝে ইস্টু দিয়ে দিতে হয়। তাহলে পূর্ব পদ কত আছে 2 4 এবং 6 ইস্টু উত্তর পদগুলি কি কি আছে 3 5 এবং 7, গুণ করে দিলাম আর কিছু নয়, কাটাকাটি যাবে, ইয়েস যাবে, কাটো 3 2 এ 6, তাহলে এদিকে হয়ে যাচ্ছে দেখো 16 হয়ে যাচ্ছে, 4 4 এ 16 হয়ে যাচ্ছে। আচ্ছা এদিকে 5 7 এ 35 হয়ে যাচ্ছে, তাহলে 16:35, কত সহজ প্রশ্ন এবং এগুলোই পরীক্ষায় আসবে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা এটা চেয়েছে যে x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই এর মান কত। যদি দেয়া থাকে এরকম, ঠিক আছে, সুন্দরভাবে কি করবে না 2 + 1 যোগ করে নাও, আর এটাকে 2 - 1 করে দাও, হয়ে গেছে অঙ্ক। তাহলে 3:1 উত্তর হয়ে গেছে, 3:1। কত সহজ প্রশ্ন, বেসিক প্রশ্ন, বাট পরীক্ষায় কিন্তু আসে। এবার এখানে একটা মনে রাখতে হবে, এটা তোমরা লং প্রসেসে সবাই করেছে, বাট লং প্রসেস করার দরকার নেই, 1 লাইন অঙ্ক হয়ে যাবে। পরেরটা আমি দেখি কি আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা এবারে মানে তোমার মানে আমি শতকরা বা গড় সবই করালাম, এখান থেকে কিন্তু এবারে যেটা করাবো সেটা হচ্ছে সুদ, সিম্পল ইন্টারেস্ট থেকে অঙ্ক আসবে। আচ্ছা বলছে কত শতাংশ সুদের হারে, মানে সুদের হারটা চেয়েছে। আগে দেখো সুদে 500 টাকা কত হয়ে যাচ্ছে 600 টাকা, মানে এসআই ক টাকা হচ্ছে এখানে এসআই 100 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমার মান চাই আর এর মান চাই, আর সমান কি আই ইন্টু 100 বাই কি হয় পি ইন্টু টি হয়। তাহলে আই এখানে 100 টাকা ইন্টু 100 বাই পি কত, পি এখানে 500 টাকা, ঠিক আছে, ইন্টু টি, টিটা কত বছর 4 বছর। বাস কাটো, এই একটা শূন্য দুটো শূন্য, এখানে একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, 5 4 5 20 * 100, 5 20 * 100, এটা 100 × 100 ছিল, 100 × 100, দেখো 5 20 * 100, তাহলে
4×5 = 20, মানে কত হলো 5% উত্তর হয়ে গেল। উত্তর কি হলো 5%, একদম সহজ, একদম বেসিক অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন আমরা কি আছে দেখে নিই। বলছে বার্ষিক 5% সরল সুদে কত টাকার 2 বছরের সুদ 100 টাকা হবে। তাহলে কত কত টাকার, মানে এখানে কার মান চাই, এখানে তোমাকে পি এর মান চাই। তাহলে পি সমান সেই একই সূত্র I/100, ঠিক আছে, I/100 বাই কি আছে আর এবং টি। তাহলে আই কত এখানে, বলছে সুদ হচ্ছে 100 টাকা, তাহলে 100 টাকা ইন্টু 100 বাই আর, আর হচ্ছে সুদের হার বলছে 5%, এবং দেখো বলেছে কি না 2 বছর, তাহলে ইন্টু 2। তাহলে দেখো এখান থেকে যেটি পাবে নিচে হচ্ছে 10 হয়ে যাচ্ছে, মানে এখানে একটা শূন্য কেটে দাও, মানে কত হয়ে যাচ্ছে, ঠিক আছে 1000 টাকা হয়ে যাচ্ছে না। অপশন বি হয়ে গেল 22-এরটা সঠিক উত্তর, কিছুই নেই। তাহলে I/100 বলছে দেখো সুদ 100 টাকা হবে, তাহলে I/100, ঠিক আছে, বাই আর ইন্টু টি, একদম সহজ, 5 দুগুণে 10 করলে একদম বেসিক 1000 টাকা উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে একই সুদের হারে কোনো আসল 2 বছরে 720 টাকা হয় এবং 5 বছরে 1020 টাকা হয়, তাহলে বলছে সুদের হার কত। তো এই অঙ্কগুলো কিভাবে করতে হয় একটু জাস্ট দেখে নাও। তাহলে আমি একদম লিখে দেবো যে 5 বছরে, ঠিক আছে 5 ইয়ার্সে, মানে পি প্লাস আই, অ্যাকচুয়াল এখানে একটা প্রিন্সিপাল ছিল, তার সঙ্গে কিছু ইন্টারেস্ট অ্যাড হচ্ছে, দিয়ে কিন্তু এটা অ্যামাউন্ট আর কি, এগুলো সবই অ্যামাউন্ট দেওয়া আছে, দিয়ে টাকাটা হয়েছে কত 1020। আবার যখন 3 বছরে পি প্লাস আই এর মান কত দেওয়া আছে না 720, তাহলে এখান থেকে যখন তুমি বিয়োগ করবে তাহলে 2 ইয়ার্সে শুধুমাত্র কি পাবে না আই পাবে। আইটা কত হচ্ছে না বিয়োগ করলে দেখো 720 থেকে 1020 থেকে 720 বিয়োগ করলে 300। 2 বছরে আই যদি এটা হয়, সরি এটা হচ্ছে, হ্যাঁ 2 বছরে আই এটা হচ্ছে তোমার, আচ্ছা এটা 2 বছর ছিল, একটু ভুল লেখা হয়ে গেছে, এটা 2 বছরে এটা, তাহলে দেখো 3 বছরে 3 ইয়ার্সে আইটার মান কত হচ্ছে 300 টাকা। 3 বছরে আই যদি 300 টাকা হয়, তাহলে আমি 2 বছরে বের করলি, 2 ইয়ার্সে আই মানে ইন্টারেস্টটা কত হবে 200 টাকা হবে, তাহলে 2 বছরে ইন্টারেস্টটা কত হলো 200 টাকা। বাস এখান থেকে তুমি সুদের হারটা বের করো। তাহলে আর সমান কি I/100 বাই কি পি ইন্টু টি। এবারে আই এর মান আমরা পেয়ে গেছি ক টাকা 200 টাকা, ঠিক আছে, গুণ 100। আচ্ছা পি এর মানটা এবার তোমাকে বের করতে হবে, 720 থেকে তুমি যখন 200 বিয়োগ করে নেবে তাহলে কত থাকবে না 520 থাকবে, তাহলে 520 গুণ কত আছে টি এর মানটা, সময়টা আমরা এখানে 2 বছর ধরে করলাম, তাহলে 2। দেখো এটাকে তোমরা যদি 2 বছর বাদ দিয়ে কেউ 5 বছর ধরে করলেও তখন কিন্তু 1020 থেকে কিন্তু এখানে বিয়োগ করতে হতো, ঠিক আছে, সেভাবেও কিন্তু করা যায়। বাস কাটাকাটি করো, এই 0 0 আমি কেটে দিলাম, এটা কত হবে, এটা 100, মানে উপরে দেখো 1000, নিচে কত আছে 52। এবার না একটু কাটাকাটি করার প্রয়োজন নেই, এবার তুমি একটু ভালো করে তোমার উপস্থিত বুদ্ধি কাজে লাগাও। যদি এখানে 50 থাকতো আর এখানে যদি 1000 থাকতো, তাহলে 50কে তুমি যদি 50কে, ঠিক আছে, যদি তুমি 20 দিয়ে গুণ করো, দেখো 5 দুগুণে 10 কত হয়ে যাচ্ছে 1000 হচ্ছে না, মানে তোমার উত্তর যেটি হবে সেটা যেহেতু নিচে 52 আছে, মানে ধরো 19 পয়েন্ট সামথিং বা 20-র কাছাকাছি কিন্তু উত্তর আছে। তাহলে 20-র কাছাকাছি কে আছে না 20-র কাছাকাছি এখানে দেখো দেওয়াই নেই, তাহলে আমার এখানে অ্যাপ্রক্সিমেটে কিন্তু উত্তরটা তোমাকে নিতে হবে, মানে এখানে 20%ই তোমার উত্তর হবে। এবার তোমরা হয়তো দেখবে 19 পয়েন্ট সামথিং পাবে, এখানে 19 পয়েন্ট সামথিং পাবে, ঠিক আছে, যখন এরকম পাবে তখন দেখবে যেটা কাছাকাছি আছে, ঠিক আছে, যেটা কাছাকাছি তো সেটাকেই তোমাকে কিন্তু নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা দেখি কি আছে, একটু বড় অঙ্ক ছিল হলেও কি হবে এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। বলছে একটি টাকা 10 বছরে 3 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত। তাহলে 100% টাকা ছিল, সেটা হয়ে গেছে কত 3 গুণ হয়েছে, মানে কি 300% হয়ে গেছে। তাহলে এসআইটা কত হয়েছে, এসআইটা 200% হয়েছে, 200% এসআইটা হয়েছে। কি চেয়েছে না সুদের হার। তো একটি জিনিস মাথায় খেয়াল রাখবে, এসআই সমান কি আর ইন্টু টি, ঠিক আছে, এসআই সমান কি হয় আর ইন্টু টি, এই হচ্ছে তোমার ফর্মুলা বা ফান্ডা। এবারে দেখো তাহলে 200কে তুমি কি করবে
তোমাকে কি চেয়েছে? সুদের হার চেয়েছে। তাহলে আর সমান কি 200 বাই তোমার ভাগ হয়ে যাবে 10 দিয়ে, 0 0 কেটে দাও, কত হয়ে গেল? 20% হয়ে গেল। ঠিক আছে, তো সব ধরনের প্রশ্ন এটাকে অনেকে অনেক কঠিন প্রসেসে করায়, বাট আমি একদম সহজ প্রসেসে, ব্যাচেও দেখবে যারা আমার কাছে ব্যাচে পড়ো তারা এই নিয়মেই কিন্তু করিয়েছি। নেক্সট প্রশ্ন কি আছে দেখি। বলছে 200 টাকা, সরি 2000 টাকার 6% সুদে 18 মাসের সুদ কত আছে? যখনই 18 মাস বলেছে, দেখো তুমি একটা ফর্মুলা জানো যে আই সমান পিআরটি বাই 100, পিআরটি বাই 100, বাট এই টিটা সবসময় মনে রাখবে এআরে হয়, বছরে হয়। তাহলে এখানে মাসে দেওয়া আছে, তোমাকে বছরে প্রকাশ করতে হবে, জাস্ট 12 দিয়ে ভাগ করে দেবে এটাকে, 18 বাই 12। তাহলে পি এর মানটা কত? পি এর মান হচ্ছে এখানে 2000, আর এর মান কত? আর 6, ঠিক আছে। আর টি এর মান কত? টি এর মান 18 বাই 12, 12 টাকা আমি নিচে লিখবো, গুণ 100 হয়ে গেল। বাস, এবার এখানে তুমি কি করবে? কাটাকাটি করবে, কাটাকাটি জানলেই হয়ে গেছে। দেখো আমি কাটবো 0 0, এদিকে 0 0 কেটে দিলাম, হলো। এবারে কাটো 6 2 12, 2, এটাকে 9, তার 9 দুগুণে কত হয়ে গেল? 18, মানে 180 উত্তর হয়ে গেল। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই ছিল আজকের 25টা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেটা আমার মনে হয়েছে। তো তোমরা কিন্তু এগুলো দেখে নেবে। এবং আবারও বলে রাখি, তোমাদের জন্য একটা স্পেশাল ব্যাচ কিন্তু আমি লঞ্চ করেছি, যে কোনো কম্পিটিটিভ, বিশেষ করে ফিল্ডের সিলেবাস শেষ করার জন্য, বিশেষ করে WBCS এর জন্য। যদি মনে হয় যে তোমার অ্যাডমিশন হওয়ার প্রয়োজন থাকে, বা কোনো একজন টিচারের সঙ্গে তুমি তোমার নিজের প্রিপারেশনটাকে আরো বুস্ট করতে চাইছো, বা একদম বেসিক থেকে পড়তে চাইছো, বেসিক তারপর আমি অ্যাডভান্সও করাবো, ঠিক আছে। মানে ওই একটা ব্যাচে প্রিলি মেন্স কিন্তু কভার হবে WBCS এর। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তাহলে এই নাম্বার, যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে 7872141322 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এই সানডের পরেই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। এখন আপাতত কিন্তু তোমাদের গ্রুপ ডি পর্যন্ত যেটা আছে সেটা কিন্তু পড়ানো হচ্ছে, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে WBCS এর জন্য বা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, পিএসসি বা অন্যান্য যে পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষার জন্য সব সাবজেক্ট পড়ানো হবে এবং টপিক ওয়াইজ পড়ানো হবে। যদি পড়তে চাও অবশ্যই অ্যাডমিশন নিতে পারো, একদম দেরি না করে। আজকে এখানে পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।